গল্পশ্রুতি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব আইজাক আসিমভের সায়েন্স ফিকশন ছোট গল্প নাইটফল। গল্পটি প্রকাশ পেয়েছিল আইজাক আসিমভের সায়েন্স ফিকশন গল্প সমগ্র 1 থেকে। বইটি প্রকাশ করে ঐতিহ্য প্রকাশনী 2002 সালে। আর গল্পটি অনুবাদ করেছিলেন ফারহান সিদ্দিকী। চলুন তাহলে শুরু করা যাক সায়েন্স ফিকশন ছোট গল্প নাইটফল। সারো ভার্সিটির ডিরেক্টর অ্যাটন 77 এর ক্রুদ্ধ মূর্তি দেখেও কোনো ভাবান্তর ঘটল না সাংবাদিক থেরেমন 762-র। পেশার খাতিরে এসব অভ্যস্ত সে। তার উপর জ্যোতির্বিজ্ঞানীরা হয় বেশি খেয়ালি, কাজে আমল দিল না। গত 2 মাস ধরে লোকটার অদ্ভুত কথাবার্তার ভেতরের সার জানতে হবে, তাই তার ইন্টারভিউ নিতে এসেছে থেরেমন 762। এখন তার মেজাজ মর্জির দিকে তাকাবার সময় নেই। স্যার, ডিরেক্টর বললেন, আপনি আপনার যে শয়তানি মতলব নিয়ে এসেছেন তার। অবজারভেটরি টেলিগ্রাফার বিনে 25 বাধা দিল। স্যার, শত হলেও। ডিরেক্টর বললেন, কথার মাঝে বাধা দেবে না। একদিকে সাদাপুরু উঁচু করে তাকে দেখলেন অ্যাটন 77। তুমি একে নিয়ে এসেছো, ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু অবাধ্যতা গোছের কিছু করতে যেও না, সেটা সহ্য করব না। থেরেমন ভাবল, মুখ খোলার এটাই সময়। ডিরেক্টর অ্যাটন, আপনি যদি আমার বক্তব্য শেষ করার অনুমতি দেন। আপনার কোনো কথারই মূল্য নেই এখন, ইয়াংম্যান। আপনি পত্রিকার যে কলাম লেখেন গত 2 মাসের ঘটনাবলীর সঙ্গে তার কোনো তুলনা হয় না। আমার এবং আমার সহকর্মীর বিরুদ্ধে বলতে গেলে রীতিমতো প্রচারণা যুদ্ধে নেমেছেন আপনি। কিন্তু যে ভীতি দূর করতে জনগণকে সংঘবদ্ধ করতে চেয়েছেন তা ব্যর্থ হয়েছে। আমাদের হাসির পাত্র করে তুলতে চেয়েছেন। টেবিল থেকে 1 কপি সরো সিটি ক্রনিকল তুলে নিয়ে ক্রুদ্ধ ভঙ্গিতে ঝাঁকালেন। আজ যা ছাপা হয়েছে তাতে আপনার মতো নির্লজ্জেরও উচিত ছিল এখানে আসতে দ্বিধা করার। আপনারা সব সাংবাদিকের। পত্রিকা মেঝেতে ফেলে দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। আপনি যেতে পারেন বলে গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলেন এ গ্রহের 6 সূর্যের সবচেয়ে উজ্জ্বল অস্তমিত গামার দিকে। দিগন্তের হালকা কুয়াশার ছোঁয়ায় হলুদ হয়ে গেছে ওটার আলো। অ্যাটন জানেন আর কোনোদিন ওটাকে দেখতে পাবেন না তিনি, অন্তত মানুষ হিসেবে। দ্রুত ঘুরলেন তিনি। না, দাঁড়ান, যাবেন না। আসুন, আপনি যা জানতে চান বলছি। যাওয়ার কোনো লক্ষণই ছিল না সাংবাদিকের মধ্যে। ধীর পায়ে বৃদ্ধের দিকে এগোলো সে। বাইরের দিকে ইঙ্গিত করলেন তিনি। 6 সূর্যের মধ্যে কেবল বেটা আছে আকাশে, দেখলেন তো? অপ্রয়োজনীয় প্রশ্ন। থেরেমন অবশ্যই দেখতে পাচ্ছে। একদম মাথার উপরে রয়েছে বেটা, টকটকে লাল আলো ছড়াচ্ছে। আজ ওটাকে বেশ ছোট দেখাচ্ছে, এত ছোট কখনো দেখেননি থেরেমন। যদিও ওটার এখন লাগাসের একচ্ছত্র শাসক, লাগাসের নিজস্ব সূর্য আলফা, তাকে কেন্দ্র করে ঘোরে লাগাস। ওটা রয়েছে উল্টো দিকে, তার দুরাগত অন্য 2 সঙ্গীও থাকে ওদিকে। বেটার অবস্থান অন্যখানে। সাংবাদিকের দিকে ঘুরলেন অ্যাটন। আর মাত্র 4 ঘন্টা, তারপর সভ্যতা ধ্বংস হয়ে যাবে। চেপে দিন খবরটা, যদি তা পড়ার কেউ থাকবে না সকালে। থেরেমন বলল, কিন্তু যদি না হয়? ডিরেক্টর বললেন, অবশ্যই হবে। থেরেমন বললেন, শুনছি, তারপরও যদি না হয়? দ্বিতীয়বারের মতো কথা বলে উঠল বিনে। স্যার, ওর কথা আপনার শোনা উচিত। থেরেমন প্রস্তাব দিল, ভোটাভুটি হলে কেমন হয়? অবজারভেটরি অপেক্ষমান অন্য 5 স্টাফ অস্বস্তির সাথে নড়েচড়ে বসল। নিরপেক্ষতা বজায় রেখেছে তারা, এখনো কারো পক্ষ নেয়নি। আমার দরকার নেই, জবাব দিলেন অ্যাটন। তবে আপনার বন্ধু যখন বলছে তখন 5 মিনিট সময় দিচ্ছে আপনাকে, বলুন কি বলার আছে। বেশ, বলল থেরেমন, 4 ঘন্টা পর যাই ঘটুক, আমি যদি এখানে বসে তা দেখতে চাই, আপনি আপত্তি করবেন? কিন্তু ঘটলে তো ঘটলই, আমি কিছু ছাপানোর সুযোগ পাবো না। কিন্তু যদি না ঘটে, তাহলে পাবো। অবশ্য সেক্ষেত্রে যাই লিখি তা গুরুত্বপূর্ণ হবে, আপনাকে ঠাট্টার পাত্র করে তোলার মতো কিছু হবে না। ডিরেক্টর বললেন, গুরুত্বপূর্ণ? সাংবাদিক বললেন, নিশ্চয়ই। আমার লেখার ধরন একটু কঠোর হতে পারে, কিন্তু যাকে নিয়ে লেখা হবে সব সময় তাকে বেনিফিট অফ ডাউট দিয়ে থাকি আমি। আপনার বুঝতে হবে, মানুষ এখন আর বুক অফ রেভিলেশনের কথা বিশ্বাস করে না, এবং তারা এটাও চায় না যে বিজ্ঞানীরা তাদের মুখ থেকে ফিরিয়ে নিক, ধর্মবিরোধীদের কথা বিশ্বাস করুক। বিষয়টি সেরকম নয়, ডিরেক্টর বললেন। ওরা ওদের তথ্য দিয়েছে, আমরা দিয়েছি আমাদের।
আমাদেরগুলোর ধর্মবিশ্বাসীদের মতো ইন্দ্রিয় গোছের কোনো ভবিষ্যৎবাণী নেই। সত্যি চিরদিনই সত্যি। সত্যি কথা বলে আমরা ওদের খেপিয়ে তুলেছি। এখন আপনাদের চেয়ে ওরাই আমাদের বেশি ঘৃণা করে। সাংবাদিক বললেন, আমি আপনাদের ঘৃণা করি না, শুধু বলতে চাইছি মানুষের মধ্যে নানা গুজব চলছে, জনতা ক্ষেপে আছে। ডিরেক্টর বললেন, থাকতে দিন। সাংবাদিক বললেন, কিন্তু কালকের। ডিরেক্টর বললেন, কাল বলে কিছু আসবে না। সাংবাদিক বললেন, সে তো আগেই মেনে নিয়েছি, কিন্তু তারপরও যদি আপনি হিসাব ভুল হয়ে থাকে, কি ঘটতে পারে ভেবে দেখেছেন? গত 2 মাস থেকে ব্যবসাপত্র সব প্রায় স্থবির হয়ে আছে। কেউ আপনার ভবিষ্যৎবাণী বিশ্বাস করে না, আবার পুঁজি খাটানোর ঝুঁকিও নেয় না। তাই সমস্ত জল্পনা কল্পনা অবসান হওয়ার অপেক্ষায় আছে তারা। যদি কিছু নাই ঘটে, আপনার চামড়া তুলতে আসবে জনতা। তাদের কথা হচ্ছে, কোনো উন্মাদ যদি যখন খুশি ভয়ঙ্কর একটা কিছু বলে দেশের অর্থনীতির চাকা আটকে দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে মেরামত করা অবশ্যই প্রয়োজন। ডিরেক্টর বললেন, আপনি আসলে কি প্রস্তাব করতে চাইছেন? হাসি ফুটল সাংবাদিকের মুখে। আমি প্রচারণার দায়িত্ব নিতে চাই। আপনাদের প্রত্যেককে নির্বোধ বাচাল প্রমাণ করতে চাই। তাহলে দেখবেন মানুষ রাগ ভুলে যাবে। নির্বোধের উপর কেউ রাগলেও তা স্থায়ী হয় না। বিনে মাথা দোলালো। অন্যরা বিড়বিড় করে সমর্থন জানালো থেরেমনকে। তাই দেখে ব্যাপারটাকে আর অগ্রাহ্য করতে পারলেন না অ্যাটন। বললেন, বেশ, থাকুন আপনি, দেখুন কি ঘটে। তবে আমাদের কোনো কাজে বাধা দেবেন না দয়া করে। আমি এখানকার ইনচার্জ। হ্যালো হ্যালো, ভেতরে ঢুকে চড়া গলায় বলে উঠল কেউ একজন। মর্গের মতো নীরব কেন রুমটা? সবাই বহাল আছে তো? ডিরেক্টর বলেন, শিরিন, তুমি এখানে কেন? তোমার কি হাইড আউটে থাকার কথা না? শিরিন বললেন, ওখানে ভালো লাগছিল না, তাই চলে এলাম এখানে কি ঘটছে দেখতে। তাছাড়া বাইরে প্রচণ্ড ঠান্ডা, বেটার তাপ কোনো কাজেই আসছে না। ডিরেক্টর, বাইরে বা কেন গিয়েছিলে শুনি? শিরিন বললেন, কিসের হাইড আউট? চোখ কুচকে তাকিয়ে দেখলেন শিরিন। আপনি কে? সাংবাদিক থেরেমন 762। অ্যাটন বললেন, ওর নাম নিশ্চয়ই শুনেছ তুমি? কাছে এসে হাত বাড়াল সাংবাদিক। এবং আপনি সরভার্সিটির শিরিন 501, সাইকোলজিস্ট। আপনার কথা শুনেছি আমি। হাইড আউটের কি স্যার? শিরিন বললেন, পরিস্থিতি পর্যালোচনার জন্য 100-3 নারী পুরুষ শিশুকে বিশেষ এক জায়গায় সরিয়ে রাখা হয়েছে। কেয়ামত, আমাদের ভবিষ্যৎ সত্যি হলে ওরা যাতে অন্তত কিছুদিন বেঁচে থাকতে পারে, সেই জন্য আর কি। সাংবাদিক বললেন, আইসি, অন্ধকার এবং তারার আলো পৌঁছাতে না পারে এমন জায়গা নিশ্চয়ই? শিরিন বললেন, হ্যাঁ, যদি তেমন কিছু ঘটে যায় তাহলে মানুষগুলোকে বাঁচাবে না হয়তো, তবু খাবার পানি ইত্যাদি আছে ওদের সাথে। অ্যাটন বললেন, ওসবের সাথে আরও কিছু আছে। আমাদের সংগৃহীত যাবতীয় রেকর্ডস আছে ওর মধ্যে। আর সব যায় যাক, ওগুলো রক্ষা করতেই হবে। উপস্থিত সবাইকে দেখল সাংবাদিক। প্রত্যেককে তাদের দিকেই তাকিয়ে রয়েছে দেখে নিচু গলায় বলল, আর কোথাও গিয়ে বসলে ভালো হয়, কিছু প্রশ্ন আছে আমার। ডিরেক্টর বললেন, ও পাশের রুমে চলুন তাহলে। রুমটা বেশ বড়ই। মেঝেতে মেরুন কার্পেট বিছানো, তার উপর কিছু গদিমরা চেয়ার, জানালার পুরো পারদ। বেটার আলোয় রক্তের রং ধারণ করেছে ভেতরটা। মুখোমুখি বসলো 3 জন। শিউরে উঠল সাংবাদিক। সেকেন্ডের জন্য হলেও 1 ফোঁটা সাদা আলোর বিনিময়ে আমি অনেক কিছু বিলিয়ে দিতে পারি এখন। গামা অথবা ডেল্টা যদি থাকতো আকাশে। অ্যাটন বললেন, কি জানতে চান বলুন। আমার হাতে সময় খুব অল্প। কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থাকলো থেরেমন। গোটা বিষয়টা কি নিয়ে মুখ খুললে বলবেন দয়া করে। পলকেই চেহারা বিগড়ে গেল বিজ্ঞানীর। প্রায় ফেটে পড়লেন তিনি। অর্থাৎ আপনি ভেতরের খবর না জেনে এতদিন আমাদের বিরুদ্ধে কলমবাজি করেছেন? সাংবাদিক বলল, না স্যার, একেবারে কিছু জানি না বললে ভুল হবে। জানি। কথা হলো, আপনি বলবেন যে আর কয়েক ঘন্টার মধ্যে গোটা বিশ্ব অন্ধকারে ডুবে যাবে, মানুষ সব উন্মাদ হয়ে যাবে। এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তাই জানতে চাইছি। শিরিন বললেন, সে প্রশ্ন অ্যাটনকে করে লাভ নেই। ও তা হলে একগাদা ফিগার গ্রাফ দেখাবে। আমাকে প্রশ্ন করুন, আমি পারবো মুখে জবাবটা দিতে। সাংবাদিক বললেন, বেশ, আপনাকেই করছি প্রশ্নটা। মাথা দোলালো সাইকোলজিস্ট। আপনি বোধহয় জানেন আমাদের লাগাসে সভ্যতা আবর্তনশীল চরিত্র আছে। সাংবাদিক বললেন, জানি, বর্তমান আর্কিওলজিক্যাল থিওরি তাই বলে। আসলে কি ব্যাপারটা সত্য? প্রতিষ্ঠিত সত্য?
শিরিন বললেন, প্রায়। ব্যাপারটা গভীর রহস্যময় অবশ্য। এরকম 9টা সভ্যতার খোঁজ আমরা পেয়েছি। সবগুলোই যার যার শিখরে পৌঁছতে পেরেছিল এবং সবগুলোই আগুনে ধ্বংস হয়ে গেছে। কেউ জানে না কেন সেসব সভ্যতা সংস্কৃতি কণামাত্র অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডের কিছু কিছু ব্যাখ্যা অবশ্য পাওয়া গেছে, যেমন কেউ কেউ বলে তখন মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হতো, অথবা লাগাস নির্দিষ্ট সময় পর পর এক প্রকাণ্ড সূর্যের মধ্যে দিয়ে যেত। এছাড়া আরও ভয়াবহ সমস্ত সম্ভাবনার কথা কেউ কেউ বলেছে। তবে এ ব্যাপারে একটা থিওরি হচ্ছে। সাংবাদিক বাধা দিয়ে বললেন, আমি জানি ধর্মবিশ্বাসীদের বুক অব রেভলিউশনের নক্ষত্র সম্পর্কিত পৌরাণিক কাহিনীর কথা বলছেন আপনি। শিরিন বললেন, ঠিক। ওদের মতে প্রতি 2050 বছর পর পর বিশাল এক গুহায় ঢোকে লাগাস। তার ফলে সমস্ত সূর্য উধাও হয়ে যায় আকাশ থেকে, গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে যায় পৃথিবী। এরপর নাকি নক্ষত্র দেখা দেয়। এগুলোর প্রভাবেই মানুষ উন্মাদ হয়ে যায়, সভ্যতা ধ্বংস হয় ইত্যাদি। আলোচনায় ছিলেন না ডিরেক্টর। জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ ঘুরে দাঁড়ালেন তিনি। বিরক্তিসূচক শব্দ করে বেরিয়ে গেলেন রুম থেকে। থেরেমন প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? শিরিন বললেন, তেমন কিছুই না। ওর 2 সহকারীর আসার কথা ছিল। ওদের দেরি দেখে অস্থির হয়ে আছেন ডিরেক্টর। সাংবাদিক বললেন, কোত্থেকে আসবে তারা? শিরিন বললেন, হাইড আউট থেকে। সে যা হোক, প্রায় 400 বছর আগে জেনোভি 41 আবিষ্কার করেন লাগাস সূর্যের চারদিকে ঘিরে। তা প্রমাণ করতে অনেক দীর্ঘ সময় লেগেছে আমাদের, এবং মাত্র 20 বছর আগে আমরা তাতে সফল হয়েছি। তবে গত দশকে ইউনিভার্সাল প্রভিটেশনের থিওরি অনুযায়ী আলফাকে কেন্দ্র করে লাগাসের গতিবিধি পর্যবেক্ষণ মিলিয়ে দেখা গেছে আকাশ আগের হিসাবে মিলছে না। থেরেমান কিছু বুঝতে পারছে না, সব জটিল মনে হচ্ছে। উঠে জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো সে, অন্যমনস্ক। ওদিকে শিরিন বলে চলেছে, পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকার, মানুষ তখন মালোর জন্য আগুন জ্বালাতে বাধ্য হবে। থেরেমান বললেন, কি বললেন, আগুন? শিরিন বললেন, নিশ্চয়। কিছু না পোড়ালে আলো হবে না। আগুন শুধু তাপ দেয় না, আলোও দেয়। সাংবাদিক বললেন, অর্থাৎ কাঠ পোড়াবে মানুষ? শিরিন বললেন, শুধু কাঠ কেন, যা পাবে তাই পোড়াবে। ডেডলাইনের আর আধা ঘন্টা বাকি। পরের ঘটনা খুব দ্রুত ঘটল। ওপরের অবজারভেটরের গম্বুজ থেকে ঘণ্টাধ্বনির মতো ঢং ঢং শব্দ ভেসে আসছে। তরাক করে উঠে দাঁড়ালো বিনে। কি হচ্ছে ওপরে বলে দৌড়ে সিঁড়ির দিকে এগোলো। অন্যরা অনুসরণ করলো তাকে। উপরে উঠে থমকে গেল বিনে। অসংখ্য ফটোগ্রাফিক প্লেট ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে। এক লোক ঝুঁকে দেখছে সেগুলো। তার উপর ঝাঁপিয়ে পড়ল বিনে। মেঝেতে ফেলে দিয়ে গলা চেপে ধরল লোকটা। তার সাথে আরো কয়েকজন স্টাফ যোগ দিল। সবার শেষে হাঁপাতে হাঁপাতে উঠলেন অ্যাটন। ছেড়ে দাও ওকে। গলা ছেড়ে কলার ধরে লোকটাকে টেনে তুলল বিনে। জোরে এক ঝাঁকি দিয়ে ভাঙা প্লেট দেখিয়ে বলে, এসবের অর্থ কি? আমি ইচ্ছে করে ভাঙিনি, লোকটি বলল, দুর্ঘটনাবশত। অ্যাটন বলল, তুমি লাঠিমার না? ক্যান্টিস্ট? হ্যাঁ, বউ করল সে। হিজ সেরেনিটি সর 5 এর অ্যাডজুটেন্ট। ডিরেক্টর বললেন, বেশ, কিন্তু এখানে কেন এসেছো তুমি? তিনি পাঠিয়েছেন? লোকটি বলল, এ প্রশ্নের জবাব আমি দেব না। অধৈর্য হয়ে উঠলেন ডিরেক্টর। কেন? কি চান তোমাদের নেতা? আমি তো তাকে ফ্যাক্ট জানিয়েই দিয়েছি, আর কি চাই? চাউনি শুরু হয়ে উঠল ল্যাটিমারের। ওসব ভুয়া বানানো। ডিরেক্টর বললেন, কি করে বুঝলে তুমি? ল্যাটিমার বলল, আমি জানি। রাগে লাল হয়ে উঠলেন ডিরেক্টরের চেহারা। আশ্চর্য। ল্যাটিমার বললেন, মোটে আশ্চর্য নয়। আপনার কার্যকলাপ এর মধ্যে যথেষ্ট ক্ষতি করে ফেলেছে। তাই আমরা চাই এই শয়তানি যন্ত্রের কাজ বন্ধ করতে। এসব আমরা জানি। আমরা জানি শুধু নক্ষত্রের নির্দেশ। দুঃখ যে এগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছি আমি। ডিরেক্টর বললেন, সফল হলেও কোনো লাভ হতো না। আমাদের প্রয়োজনের সমস্ত তথ্য এর মধ্যেই পেয়ে গেছি আমরা। বাকি কেবল প্রত্যক্ষ প্রমাণ জোগাড়ের কাজটা। কিন্তু তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দেওয়া হবে। পেছনের লোকগুলোর দিকে ফিরলেন। কেউ খবর দাও পুলিশকে। বিরক্তিতে চেঁচিয়ে উঠলেন শিরিন, এখন ওসবের সময় নেই অ্যাটন। ওকে আমাদের হাতে ছেড়ে দিন। আমি দেখছি। বেটার গ্রহণ করতে হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এখন শহর থেকে পুলিশ আসবে কি না সেদিকে থেরেমন জানলার বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ চেহারা ফ্যাকাশে হয়ে উঠল তার। এক হাত তুলে আকাশ দেখালো, ওই দেখুন। ঘুরে তাকালো উপস্থিত প্রত্যেকে। নানা রকম বিস্ময়ধ্বনি উঠল মুখে। দেখা গেল বেটার একদিকে ঢাকা পড়ে গেছে।
শিরিন বললেন, প্রথম কন্টাক্ট নিশ্চয়ই 15 মিনিট আগে ঘটেছে। এই বেটার দিকে খেয়াল দিতে গিয়েই মিস করেছি আমরা। সাংবাদিকের দিকে ফিরল। অ্যাটন ক্ষেপে বোম হয়ে আছে। এখন কোনো প্রশ্ন করতে যাবেন না দয়া করে। ঘাড় ধরে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিবেন তাহলে। কেউ বিড়বিড় করে কিছু বলছে শুনে ঘুরে তাকালো সাইকোলজিস্ট। দেখলো লোকটা ক্যালটিস্ট ল্যাটিমার। জানলা দিয়ে চোখ বড় বড় করে বেটার দিকে তাকিয়ে কী সব বলছে যেন। থেরেমন প্রশ্ন করলেন, কি বলে লোকটা? বুক অব রেভলিউশনের মুখস্থবিদ্যা ঝাড়ছে মনে হয়, শুনুন। লোকটি বলছে, এবং সেই অন্ধকারের মধ্যে উদয় হলো নক্ষত্র। অসংখ্য আকাশের সে অপরূপ শোভা দেখে আকাশের দিকে তাকালো সাইকোলজিস্ট ও সাংবাদিক। বেটার 1/3 ঢাকা পড়ে গেছে দেখে শিউরে উঠল দুজনে। থেরেমন বললেন, আমি একটি কথা ভাবছি। সভ্যতা একের পর এক বিলীন হয়ে গেলেও বুক অব রেভলিউশনের অস্তিত্ব এখনও টিকে আছে কি করে? তাছাড়া ওটা কার লেখা? এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে নাকি? আচমকা থেমে গেল সে। ডিরেক্টরের দিকে তাকে প্রশ্ন করল, কি হয়েছে? ডিরেক্টর বললেন, হাইড আউটের প্রাইভেট লাইনের কথা বললাম এইমাত্র। ওরা সিল করে দিয়েছে হাইড আউট। পরশু সকাল পর্যন্ত ওর মধ্যে থাকবে সবাই। কিন্তু সাংবাদিক বললেন, কি? নিচের ঠোঁটে কামড়ে ধরে কিছু ভাবলেন ডিরেক্টর। ক্যালটিস্টরা শহরের মানুষকে সংগঠিত করে আমাদের অবজারভেটরি ধ্বংস করতে আসছে। কেউ কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতা ভঙ্গ করল সাইকোলজিস্ট শিরিন। নিঃশ্বাসের সমস্যা হচ্ছে? প্রশ্ন করল সাংবাদিককে। সাংবাদিক বললেন, না, কেন? শিরিন বললেন, আমার হচ্ছে। ক্লাস্ট্রোফোবিক অ্যাটাকের লক্ষণ এটা। জানালা দিয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকার ফল। থেরেমান বললেন, আমার লাগছে ঠান্ডা। জুতার মধ্যে আঙ্গুল সব জমে গেছে মনে হচ্ছে। বাইরে আলো আরও দ্রুত কমে আসছে। ভেতরের প্রায় কিছুই দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ হলুদ আলোর ঘর ভরে উঠল। বিস্ময়ে ঘুরে তাকালো সবাই। দেখলো অ্যাটনের হাতে আজব ধরনের একটি আলো জ্বলছে। 1 ফুট লম্বা, 1 ইঞ্চি ডায়ার একটি রড ধরে আছেন বৃদ্ধ। ওটার মাথায় জ্বলছে আগুন। একই রকম আরও কিছু রড দেখা গেল তার অন্য হাতে। শিরিন এগিয়ে গেল তার দিকে। বাকি রডগুলোর কয়েকটা জ্বালাতে সাহায্য করলো। দেওয়ালে ঝোলানো মেটাল হোল্ডার রেখে দেওয়া হলো ওগুলো। আলোয় ভরে উঠল ঘর। শিরিন বলল, আর্টিফিশিয়াল লাইট মেকানিজম এরকম কয়েকশো তৈরি করেছি আমরা। সাংবাদিক প্রশ্ন করল, কি দিয়ে তৈরি? শিরিন বললেন, পানির খাগড়া ভালো করে রোদে শুকিয়ে পশুর চর্বিতে ডুবিয়ে ফের শুকানো হয়েছে। এক একটা অন্তত আধা ঘন্টা জলে। আবার নীরব হয়ে পড়ল গম্বুজ। নিজের টুলে গিয়ে একটি আলোর নিচে এসে বসল লাটিমার। পড়া চালিয়ে যেতে লাগলো। এই সুযোগে থেরেমনও কাজে লেগে পড়ল। কালকে সরসিটি ক্লিনিক্যালের জন্য বিশেষ রিপোর্ট লিখতে শুরু করে দিল। ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো ঘরের বাতাস। বাইরের ধুলো ঢুকছে ভেতরে। হলুদ আলোর সামনে ধূসর পর্দার মতো ভাসছে। রড পুড়ছে মৃদু চরচর শব্দ তুলে। কর্মচারীদের কেউ কেউ নিজের টেবিলে মুখ গুজে কাজ করছে। কেউ বা হাঁটাহাঁটি করছে ধীরে, দ্বিধান্বিত পায়ে। প্রথম কানে এলো সাংবাদিক থেরেমনের শব্দটি। নিচের বদ্ধ জায়গায় দুমদুম শব্দ উঠছে। বাইরে থেকে আঘাত করা হচ্ছে। আস্তে আস্তে অন্যরাও শুনল। সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল সবাই। ওরা এসে পড়েছে। তড়াক করে উঠে দাঁড়ালো সাংবাদিক। ধীরে, আসুন, আসুন সবাই। টেবিল চেয়ার দিয়ে দরজা ঠেকে উঠে দাঁড়ালো সবাই। কুইক! হুড়োহুড়ি পড়ে গেল ভেতরে। যত সব টেবিল চেয়ার আছে সব স্তূপ করে ব্যারিকেড তৈরি করা হলো। ওদিকে দুমদুম আওয়াজ বাড়ছে, ঘন ঘন ক্রুদ্ধ হুঙ্কারেরও। বাইরে তখন ঘোর অন্ধকার। কাজ শেষ করে হাঁপাতে হাঁপাতে ঘুরে দাঁড়ালো শিরিন। কি অন্ধকার! চাপা গলায় বলল, অ্যাটন, কোথায় আপনি? ঘন ধুলো দিয়ে সামনেটা দেখার চেষ্টা করলো। অ্যাটন! একজোড়া কাপা হাত স্পর্শ করলো তাকে। শিরিন! শিরিন বলল, হ্যাঁ অ্যাটন, বাইরে চিন্তা করতে হবে না। ওদের ঠেকিয়ে রাখার ব্যবস্থা করেছি। ওদিকে ক্যামেরার সামনে প্রস্তুত হয়ে অপেক্ষা করছে বিনে। আকাশের দিকে তাকিয়ে আছে। বেটার অন্তিম আলোর জ্বলছে তার চোখে মুখেও। অন্যদিকে ক্যালটিস্ট লাটিমার উঠে পড়ল বসা থেকে, দুহাত মুঠো পাকিয়ে এগোলো। ব্যাপারটা চোখে পড়তে বাধা দিতে এগিয়ে এলো থেরেমন। কোথায় যাচ্ছ? তল পেটে ক্যালটিস্টের হাঁটুর গুঁতো খেয়ে গুঙিয়ে উঠল সে। কোনো মতে বলল, হারামজাদা বিশ্বাসঘাতক। একই মুহূর্তে ধূসর পর্দার আড়াল থেকে বিনে চেঁচিয়ে উঠল, বয় যা, সময় হয়েছে। ধীরে ধীরে ক্যামেরার পেছনে যাও, ছবি তোলো।
একযোগে অনেকগুলো ক্লিক শোনা গেল। তার একটু পর বেটার সুতোর মতো শেষ রশিটুকু ধোয়া হয়ে গেল। একই মুহূর্তে বাইরের ক্রুদ্ধ জনতা নীরব হয়ে গেল। নীরবতা চারিদিকে, বাইরের রক্ত হিম করা অন্ধকার। ধর্মর করে উঠে বসল থেরেমন। দম আটকে গেছে গলার। অন্ধকারে কাঁপছে সে থরথর করে। উঠে পা বাড়ল সে অন্ধের মতো। হামাগুড়ি দিয়ে এগোতে থাকা কারোর সাথে হোঁচট খেয়ে আবার পড়ে গেল। থেরেমন চেঁচিয়ে উঠল, আলো! কেউ আলো জ্বেলে দাও! এদিকে অ্যাটনও চেঁচাচ্ছে, আতঙ্কিত, সন্ত্রস্ত শিশুর মতো কী সব বুকে চলেছে এক নাগাড়ে। কেউ একজন দেয়াল থেকে জ্বলন্ত একটি রড তুলে নিল, কিন্তু ধরে রাখতে পারল না শেষ পর্যন্ত। মেঝেতে পড়ে নিভে গেল ওটা। লাঠিমারের গলা দিয়ে একটা জান্তব গোঙানি বেরিয়ে এলো। ফেনা দেখা দিল মুখের দুই কষায়। ওদিকে আধার ফুঁড়ে তারা ফুটেছে আকাশে, একটা দুটো নয়, অসংখ্য, অজস্র। অন্যদিকে শহরের দিকে দিগন্তে টকটকে লাল আলো ফুটতে শুরু করেছে। উজ্জ্বলতা ক্রমে বাড়ছে তার। সূর্যের আলো নয়, দীর্ঘরাত এসেছে আবার। শেষ হয়ে গেল গল্প নাইটফল। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।